প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রীতি এবং শুভেচ্ছা গ্রহণ করো। আশা রাখি তোমরা প্রত্যেকেই ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের দ্বিতীয় বর্ষের ক্লাস নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি ডক্টর মুক্তা সাহা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। দেখতে দেখতে প্রায় বছর হতে চললো যে আমরা একটা কঠিন একটা অবস্থার মধ্য দিয়ে, সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এবং আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাব। আমরা জানি যে অন্ধকার যত বড়ই হোক, কঠিনই হোক, সেটা একসময় শেষ হবে, দিনের আলো ফুটবেই। তো তোমাদের দ্বিতীয় বর্ষের ক্লাসের শুরু থেকেই আমি যে কথাগুলি বলে আসছি, প্রতি ক্লাসেই তোমাদেরকে মনে করিয়ে দেই যে এই 4টা ইয়ার সম্মান, যে 4টা ইয়ার রয়েছে তার মধ্যে তোমাদের দ্বিতীয় বর্ষের সময়টা একটু কম থাকে। এবার একটু ব্যতিক্রম দেখে আমরা বেশ কিছু ক্লাস তোমাদের নিতে পেরেছি। মোটামুটি সিলেবাসে প্রায় সবই আলোচনা করা হয়ে গেছে। যেহেতু আমরা 2 জন পড়িয়েছি, এখন আমাদের দায়িত্ব তো শেষ হয় না, তারপরে মোটামুটি তোমাদের যে শেষ করতে পেরেছি এজন্যই ভালো লাগছে। এখন বিষয় হলো যে যেহেতু আমাদের ইন্টারেকশনের কোনো সুযোগ নাই, নর্মাল ক্লাস চললে যেমন তোমাদের কোন টপিকে একটু প্রবলেম, কোনটা একটু বুঝতে সমস্যা হচ্ছে, একটু যদি তোমরা বলতে, সেগুলি আমরা আবারও আলোচনা করার চেষ্টা করতাম। কিন্তু সেই সুযোগটা যেহেতু আমরা পাচ্ছি না, কাজেই তোমাদের জন্য যে পরামর্শটা থাকবে সেটা হলো আমার ক্লাসগুলো এবং আরেকজন ম্যাডাম যে পড়াচ্ছেন ওই ম্যাডামের ক্লাসগুলো তোমরা কি করবে, ফোল্ডার করবে, ফোল্ডার ইন্টারন্যাশনাল পলিটিক্স। এই ফোল্ডারটা করে তোমরা টপিক ওয়াইজ তোমরা সাজিয়ে নিবে, সুন্দর করে সাজিয়ে নিবে। এবং যখন তোমরা পড়তে বসবে, এই পেপারের টপিকগুলি যখন তোমরা পড়বে, এর আগে একটু ক্লাসটা রিভিউ করে নিবে। তাহলে কি হবে যে একটা ছোট্ট ক্লাসে তো আমরা তোমাদেরকে শুধু কিছু গাইডলাইন দিই, পড়ানো অর্থে পড়ানো কিন্তু সম্ভব হয়ে ওঠে না। কাজেই তোমাদের কাছে আশা করব যে অযথা দুশ্চিন্তা করে যা হওয়ার হবে, আমরা সতর্ক থাকব, আমরা সাবধানে থাকব, পাশাপাশি আমরা পড়াশোনার মধ্যে থাকব এবং নিজেকে কিভাবে ভালো রাখা যায়, আনন্দে রাখা যায় এবং পরিবারের সবাইকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, সেটা আমাদের যার যতটুকু সাধ্য সেই জায়গা থেকে আমরা সবটুকু চেষ্টা করব, যেন আমরা দিন শেষে নিজের বিবেকের কাছে আমরা পরিষ্কার থাকতে পারি যে এর চেয়ে বেশি সতর্ক হওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। কাজে এরপর ভাগ্যে যেটা লেখা আছে সেটাকে মেনে নিতে হবে। কাজে আমরা আশাবাদী, আমরা প্লেটো, অ্যারিস্টটল এবং সর্বপ্রথম যার নাম বলতে হয় যে সক্রেটিস, এত গুণী মানুষের মধ্য দিয়ে, গুণী মানুষের শিক্ষা আমাদের ভেতরে যেহেতু রয়েছে, আমরা দুর্যোগ মোকাবেলা করবই। তো আসি আজকে আমাদের যে আন্তর্জাতিক রাজনীতির যে পেপারটা আমি তোমাদেরকে পড়াই, বেশ কিছু টপিক মানে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে এবং আমি আশা করি যে গত ক্লাসে আমি রিভিউ ক্লাস নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকেও আমি যে টপিকগুলি পড়ানো হয়েছে সেগুলি আবার একটু আলোচনা করে তোমাদেরকে আর একটু চেষ্টা করব যে একটু সহজ করে তোমরা যাতে ভয় না পাও, যাতে তোমরা বইগুলি খুলে নোটগুলি নিয়ে একটু নতুন করে আবার প্র্যাকটিসটা শুরু করতে পারো। যারা করেছো তাদের জন্য এই কথাগুলি নিশ্চয়ই প্রযোজ্য না। যারা এখনই মনে করছো কবে এই করোনা পরিস্থিতি যাবে, কবে পরীক্ষা হবে, এইগুলি না ভেবে, আর এটা এমন একটা পেপার, এমন একটা বিষয় যে আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করি যে অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, যে আমরা রাষ্ট্রবিজ্ঞানের এত মানে সেক্টর, এত ক্ষেত্র রয়েছে যে এটা আসলে কুল কিনারা নাই। আমরা যদি মনোযোগ দিয়ে এটার বেসিক জিনিসগুলি আমাদের ভেতরে নিতে পারি এবং আধুনিক বিশ্ব সম্পর্কে আমরা যদি জ্ঞান রাখতে পারি, দেখবে নিজেকে কতটা মানে এনরিচ লাগে, খুব ভালো লাগবে যখন বিভিন্ন আলোচনায়, আন্তর্জাতিক বিষয়সমূহের আলোচনায় তোমরা পার্টিসিপেট করতে পারবে। এবং ভবিষ্যতে যে কোনো চাকরির পরীক্ষা, সেটা যার যে চাকরির পরীক্ষা ইচ্ছা থাক অথবা চাকরির ইচ্ছা নাও থাক, একজন সচেতন নাগরিক হিসেবে এই বিষয়গুলি জানার কোনো ধরনের কোনো বিকল্প নেই। কাজেই আমরা কেউ ফাঁকি দেব না, কারণ ফাঁকি আমরা কেউ কাউকে দিতে পারি না, ফাঁকি আমরা নিজেকেই দিই। আমি যদি কম জানি সেটা আমার দৈন্যতা, আমি যদি ভালো কিছু জানি সেটা আমার শক্তি। কাজেই আমার প্রতিটি ছাত্র বুদ্ধিমান, তারা এই বিষয়গুলি বুঝবে এবং আমার কথাগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবে যে এই টপিকগুলি শুধু আমরা পরীক্ষা নম্বরের জন্য পড়বো না, আমরা জানার জন্য পড়বো
এবং আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে আমাদের যে ভেতরের যে মনের যে তাগিদ, এই ইন্টারেস্টটা যদি আমরা এখন একটু একটু করে বাড়াতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের মানে কি হবে, তোমার যদি বেসটা হয়ে যায়, এরপরে তোমরা মানে সংবাদপত্র পড়বে, খবর শুনবে, নতুন নতুন আইডিয়াগুলি নিজেদের মধ্যে নিবে। কীরকম হয় একটা উদাহরণ দেই। মনে করো যে তুমি জাতিসংঘের সাফল্য ব্যর্থতা নিয়ে তুমি একটা পরীক্ষায় আলোচনা আসলো, তুমি সেই বিষয়ের উপরে আলোকপাত করবে। এখন তুমি সেই বইতে বা টিচার যে পড়িয়েছে বা আমরা যে ক্লাস নিচ্ছি সেটার মধ্য দিয়ে যা পড়েছি এগুলি তুমি আলোচনা করলে, পাশাপাশি আরেকজন সে কী করলো, খবর শুনছে নিয়মিত, পেপার পড়ছে নিয়মিত, সে অনেক লেটেস্ট কিছু ইনফরমেশন তার পরীক্ষার খাতায় অ্যাড করে দিল, ডায়েরিতে টুকে রাখলো, নোট করে রাখলো। পরবর্তীতে পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্নের সঙ্গে যখন উত্তর তৈরি করতে গেল, তখন নোট খাতায় এগুলি লিখে নিল, এবং এগুলি লিখে মাথায় নিয়ে পরীক্ষার খাতায় যদি সে কিছুটাও তুলে ধরতে পারে, তাহলে তোমার যে গতানুগতিক বই থেকে লেখা এবং ওর যে মানে লেটেস্ট যে তথ্যগুলি ও যদি এটা দিতে পারে, তাহলে দুজনেই লেখার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য দাঁড়াবে। আর একটা কথা বলি যে তোমরা কখনোই মনে করো না যে শিক্ষকরা খাতা না দেখেই নম্বর দিয়ে যায়। কাজেটা মাথায় রাখবে যে তোমার খাতাটা অবশ্যই প্রকৃত মূল্যায়ন করা হবে। অল্প একটু দেখলে একজন শিক্ষক বুঝে যায় যে স্টুডেন্টটার মানে কতখানি দক্ষতা আছে এই বিষয়টার উপর। কাজেই তোমরা এই কথাগুলি মাথায় রেখে পরীক্ষার প্রশ্নসমূহ তৈরি করবে। তাহলে একটু আমরা দেখি যে আমরা যে টপিকগুলি আলোচনা অলরেডি হয়ে গেছে সেগুলি ছিল পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক রাজনীতি মানে ইন্ট্রোডাক্টরি যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের বিভিন্ন বিষয়াবলী, অনেকগুলি বিষয় আলোচনা করা হয়েছে, বিভিন্ন সংস্থা নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা নাকি আমি গত ক্লাসেও আবার রিভিউ করেছি। কূটনীতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণকারী শক্তিসমূহ কারা, এই কোন কোন শক্তি এই আমাদের আমাদের না এই বিশ্বের পররাষ্ট্রনীতিকে নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কারা। তো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথমেই যদিও আমি পররাষ্ট্রনীতি প্রথমে লিখেছি, কিন্তু আমি আলোচনা করছি আন্তর্জাতিক রাজনীতি, যে একই বিষয় তোমাদের হয়তো মনে হতে পারে ম্যাডাম এটা তো আগেও পড়িয়েছে, কিন্তু আবার একটু মনে করে দিতে চাই যে কিন্তু একসঙ্গে সব আলোচনা হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি বলতে আমরা কি বুঝি? আন্তর্জাতিক রাজনীতি হলো জাতীয় রাজনীতির বাইরে, মানে দেশের অভ্যন্তরীণ রাজনীতির বাইরে একটি রাষ্ট্র নির্দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজায় রেখে যখন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, তখনই সেটা আন্তর্জাতিক রাজনীতি। তো আন্তর্জাতিক রাজনীতি আর পররাষ্ট্রনীতি কিন্তু অনেকটা কাছাকাছি। তো আন্তর্জাতিক রাজনীতি তাহলে প্রয়োজনটা কেন? প্রয়োজনটা হলো এই জন্যই, মানুষ স্বাধীন, মানুষ স্বনির্ভর, কিন্তু তারপরেও দেখো কোনো মানুষকে আমরা একা টিকে থাকতে পারি? সম্ভব না। এই যে আমি একটা ক্লাস নিচ্ছি, মানে কত ধরনের এখানে মানুষ, শ্রমজীবী মানুষের, পেশাজীবী মানুষের মানে সমন্বয় রয়েছে, এবং তোমরা যদি না থাকো, স্টুডেন্টরা যদি না থাকে, তাহলে এই ক্লাসের কোনো ধরনের কোনো মূল্য নেই। তোমরা দেখছো বলেই আমাদের ক্লাসটি মূল্যবান। তো এই যে এতগুলি মানে মানুষ, পেশার মানুষ এখানে আমরা ইনক্লুড আছি। আমি একটা রুমের মধ্যে ক্লাস নিচ্ছি, আমি একটা হোয়াইট বোর্ড ইউজ করছি, আমি একটা মার্কার পেন ইউজ করছি, ডাস্টার ইউজ করছি, খাতা ইউজ করছি, ইত্যাদি ইত্যাদি। মানে এক একটা এই যে আইটেম বলছি, এটার সঙ্গে এক একটা পেশার মানুষ জড়িত। কাজেই আমি একা কখনোই টিকে থাকতে পারবো না, একদিনও না। কাজেই ঠিক তেমনিভাবে কোনো রাষ্ট্র বিশ্বের বুকে, যত শক্তিশালী রাষ্ট্রই হোক, কোনো রাষ্ট্র বিশ্বের বুকে একা টিকে থাকতে পারে না। তাকে বিভিন্ন প্রয়োজনে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেনটেন করতে হয়। এই যে সম্পর্ক মেনটেন করা, এই যে মানে দেশের বাইরে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এটাই হলো আন্তর্জাতিক রাজনীতির মূল কথা, মানে সহজভাবে বলতে গেলে। এরপরে তোমরা কি করবে, যে আন্তর্জাতিক রাজনীতির কয়েকটা সংজ্ঞা দিবে, প্রামাণ্য সংজ্ঞা, যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বা দার্শনিকেরা কিভাবে আন্তর্জাতিক রাজনীতিকে সংজ্ঞায়িত করেছে। তো এই বিষয়গুলি আমরা দেখি। আর কি কি আছে দেখো, সংজ্ঞা, অধ্যয়নের গুরুত্ব, তারপর আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু কি কি থাকবে, অনেক কিছু এর মধ্যে থাকবে।
আন্তর্জাতিক রাজনীতির পরিধি কী, আন্তর্জাতিক রাজনীতি কেন আমরা পাঠ করব, আন্তর্জাতিক রাজনীতি পাঠ করার মাধ্যমে আমরা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে কীভাবে সুসম্পর্ক বজায় রাখব। এবং উদ্দেশ্য দিন শেষে একটাই, যে আমার দেশের মানে সমস্ত কিছু, আমার দেশের স্বার্থ, আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সার্বভৌমত্ব, এগুলি প্রকৃত মূল্যায়ন করে আমরা বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কগুলো বজায় রেখে কিন্তু আমরা আমাদের মধ্যে যা আছে এগুলিকে আমরা আরও বেশি উন্নত করার চেষ্টা করব। কারণ কি, যে কোনো দেশ যেরকম স্বয়ংসম্পূর্ণ নয়, কোনো মানুষ যেমন স্বয়ংসম্পূর্ণ নয়, ঠিক তেমনি আমরা যতই স্বয়ংসম্পূর্ণ হই, যতই আমরা উন্নতির শীর্ষে অবস্থান করি না কেন, এটারও আমরা উপর দেখতে চাই। কারণ যদি আমাদের মানে কি বলবো, স্বপ্ন যদি শেষ হয়ে যায় যে আমার অভীষ্ট লক্ষ্যে আমি পৌঁছে গেছি, এখন আমি আর কোনো কাজ করার দরকার নাই, এখন আমি আরামে খাবো দাবো ঘুমাবো, তাহলে আমরা যেটুকু অর্জন করেছি সেটা কখনো ধরে রাখা সম্ভব নয়। যদি আমরা আমেরিকার দিকে তাকাই, আমরা বলতে পারি যে আমেরিকা অসম্ভব শক্তিশালী একটা রাষ্ট্র। তো একসময় কি ছিল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগ পর্যন্ত দুইটা বলয়ে ভাগ ছিল, একটা হলো সোভিয়েত বলয়, একটা ছিল মার্কিন বলয়। তো কি হলো, যখন সোভিয়েত বলয় ভেঙে গেল তখন মার্কিনিরা এককভাবে বিশ্বে তাদের দাপট বেরিয়ে মানে দাপট নিয়ে চলছে বলতে যেটা বোঝাই। এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কোন দেশে যেতে চাও, ম্যাক্সিমামই বলবে যে আমেরিকা। কারণ আমেরিকা প্রচণ্ড শক্তিশালী, কারণ আমরা শক্তিকে খুব সমীহ করে চলি। হ্যাঁ, তাহলে বিষয় হলো, তাহলে এই আমেরিকা যদি মনে করে যে না আমরা তো সব পেয়ে গেছি, আমরা এখন সমস্ত বিশ্বের সমগ্র দেশকে প্রায় মানে চালনা করতে পারি, কাজে আমাদের আর কোনো কাজ করার দরকার না, এখন আমরা খাই দাই ঘুমাই, তাহলে আমেরিকা কিন্তু কয়েকদিনের মধ্যেই একটা নাজুক অবস্থার মধ্যে পড়ে যাবে। এই উদাহরণটা দিলাম এই জন্যই যে মানে উন্নতির কোনো শেষ নেই, এবং এই উন্নত একটা পর্যায়ে গিয়ে সেটাকে ধরে রাখা আরও বেশি কঠিন। যেমন আমরা প্রবাদ জানি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো এরপরে আমরা যদি দেখি যে এই পররাষ্ট্রনীতি আমরা দেখলাম, যে লক্ষ্য উদ্দেশ্য বুঝলাম, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন তোমরা দেখবে যে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের রাষ্ট্রের সম্পর্ক কেমন, তারপরে ভারত পাকিস্তান সম্পর্ক, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলি কেমন, এগুলিও কিন্তু আলোচ্য বিষয়। তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা তোমরা জানো, যে আমরা এটা অনেকবার আলোচনা করা হয়েছে, যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল মটোটা হলো যে ফ্রেন্ডশিপ টু অল বাট ম্যালিস টু নান, অর্থাৎ সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। আমরা এই মানে মোটোটাকে ভেতরে রেখেই আমরা সকল রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেনটেন করি। এটা যদি একটা উদাহরণ তোমাদেরকে দেই, অলরেডি আলোচনা করেছি, তারপরে আবার একটু তোমাদেরকে মানে মনে করিয়ে দিচ্ছি, সেটা হলো স্বাধীনতা যুদ্ধের সময় 1971-এ যখন আমরা স্বাধীনতা অনেক কষ্টের বিনিময়ে, 30 লক্ষ মানুষের আত্মার বিনিময়ে আমরা যখন স্বাধীন দেশটা পেলাম, তখন এর পরপর যখন পররাষ্ট্রনীতি নির্ধারণের সময় আসলো, পররাষ্ট্রনীতিটা কেমন হবে, তখন আমাদের যিনি রাষ্ট্রনায়ক ছিলেন তিনি সুদূরটা দেখতে পেলেন, মানে দূরের কি হতে যাচ্ছে। তখন আমাদের সোভিয়েত ইউনিয়ন সরাসরি আমাদেরকে সহযোগিতা করলেও আমরা সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকি নিই, আমরা মার্কিনের দিকেও ঝুঁকি নিই। ওরা কিন্তু সরাসরি আমাদের বিরোধিতা করেছে, ওদের দিকে ঝোঁকার কোনো প্রশ্নই আসে না। আমরা কি করেছি, কোনো বলয়ে না গিয়ে আমরা জোট নিরপেক্ষ আন্দোলন, নন অ্যালাইন্ড মুভমেন্ট, এখানে আমরা যোগদান করেছি, যে আমরা কারো সঙ্গে নেই, আমরা সুসম্পর্ক বজায় রাখবো আমাদের কূটনীতি পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে, কিন্তু সরাসরি আমরা কারো শত্রু হতে চাই না। তখন কিন্তু আমরা কেউ জানতাম না যে 1991 এসে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবে। কিন্তু দেখো, যদি আমরা কোনো একটা বলয়ে যেতাম তাহলে আমাদের আজকে পরিস্থিতিটা কি হতো, আমরা অপরপক্ষে সরাসরি শত্রু হয়ে যেতাম। এরপরে দেখো, বিভিন্ন সংস্থা নিয়ে আলোচনার কথা যদি বলি, সবচেয়ে বড় আন্তর্জাতিক সংগঠন হলো জাতিসংঘ। জাতিসংঘের যাত্রা কিভাবে শুরু হলো, জাতিসংঘ কি কি অঙ্গ বা সংস্থা নিয়ে গঠিত, জাতিসংঘের কার্যাবলী সমূহ কি মানে কি কার্যক্রম জাতিসংঘ পালন করে চলেছে, জাতিসংঘের সাফল্য ব্যর্থতার মূল্যায়ন, সাফল্য বেশি না ব্যর্থতা বেশি। কারণ এটা যদি আমরা একটু মানে পেছনে যাই তাহলে বলবো যে লিগ অফ নেশনসের ব্যর্থতার মধ্য দিয়েই জাতিসংঘ 1945-এ 24শে অক্টোবর যাত্রা শুরু করে। বিশ্ববাসী
প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ দুটো বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়েছে, যার ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত অনেক দেশ কাটিয়ে উঠতে পারেনি। কাজে বিশ্ববাসী আর এই ধরনের কোনো যুদ্ধ দেখতে চায় না। তো জাতিসংঘের যত ব্যর্থতাই হোক, আমরা একটা সাফল্য আমাদেরকে স্বীকার করতেই হবে যে জাতিসংঘ তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করতে সক্ষম হয়েছে। এছাড়া আমাদের যে লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে নিয়ে জাতিসংঘ তার যাত্রা শুরু করেছিল, তার অনেকখানি পারেনি, কারণ এটা একটা সংস্থা, এটা পরিচালনার জন্য অর্থের প্রয়োজন এবং এই অর্থগুলি দিয়ে থাকে বিশ্বের উন্নত দেশসমূহ। আমাদের মতো অনুন্নত বা উন্নয়নশীল দেশসমূহ আমাদের যে চাঁদাটা আমরা দিই, যেটা সদস্যপদ টিকিয়ে রাখার জন্য, যেটা না দিলে সদস্য পদই থাকবে না। কাজেই মানে এই যে স্থায়ী সদস্যসমূহ এখনও 1945-এ জাতিসংঘের স্থায়ী সদস্য 5টি ছিল, এখনও সেই 5টি আছে। তাহলে কেন এখনও এই স্থায়ী সদস্য পদ বাড়ছে না? এটা যদি তোমরা একটু গভীরভাবে ভাবো, একটু যদি পড়াশোনা করো, তাহলে দেখতে পারবে যে স্বার্থটা কার, যার হাতে ঘা লাগছে সেই ভেটো দিচ্ছে। তাহলে এই যে ভেটো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স, তাহলে ওই সময় 45-এ হয়তো ওই দেশটা, এই 5টা দেশই স্থায়ী সদস্য হওয়ার যোগ্য ছিল, কিন্তু এত বছরে চিন্তা করে দেখো যে অনেক দেশই কিন্তু সেই যোগ্যতা রাখে। অনেক দেশ অনেকবার স্থায়ী সদস্য পদের জন্য মানে অনেক ধরনের চেষ্টাও করেছে, কিন্তু বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়নি। এটাও একটা মানে এটা একটা কি বলবো, পররাষ্ট্রনীতিরই একটা মানে একটা আন্তর্জাতিক একটা আমরা চালও বলতে পারি। এরপরে আমি যে গতবার সংস্থাগুলি আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে এই যে সার্ক, আসিয়ান, ন্যাম, এটা তোমরা কিভাবে আলোচনা করবে। এই যে সার্ক, একটা দিয়ে উদাহরণ দিয়ে গত ক্লাসেও বলেছি, আবারও বলছি। এই যে সার্কের SAARC, সার্ক সবগুলো অ্যালফাবেট ব্লক লেটার এখানে, হ্যাঁ, বড় হাতে। এই সার্ক লিখতে গিয়ে এস লিখবে সাউথ, এতে হবে এশিয়ান, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই যে প্রতিটা শব্দ, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এই সবগুলি 5টা, 1 2 3 4, এই 5টা শব্দের প্রথম যে অ্যালফাবেট, সাউথের এস, এশিয়ানের এ, সাউথ অ্যাসোসিয়েশনের এ, রিজিওনালের আর বড় সি, কোঅপারেশনের সি, সবগুলি ব্লক লেটারে হবে, শব্দের প্রথম শব্দ অক্ষরটা। তাহলে এটা যদি তোমরা শুদ্ধভাবে ইলাবোরেশনটা লিখতে পারো, তাহলে তোমরা 1 1 পাবে। তো বিষয়টা মনে রাখবে যে শব্দ অ্যাব্রিভিয়েশন আমরা অনেক সময় বলে থাকি, অনেক শিক্ষিত অশিক্ষিত শিক্ষক ছাত্র নির্বিশেষে, আচ্ছা বলো তো সার্কের অ্যাব্রিভিয়েশন কি? তখন তুমি এটাকে শুধরে বলবে সার্কের ফুল মিনিং। মানে তুমি সরাসরি কারো ভুল ধরিয়ে দরকার নেই, কিন্তু তুমি ভুল করবে না এবং তুমি শুদ্ধটাই বলবে, কারণ সার্ক ইটসেলফ অ্যাব্রিভিয়েশন মিনস শব্দ সংক্ষেপ। তাহলে শব্দটা যখন আমরা পূর্ণ রূপ লিখছি, সেটা হচ্ছে ইলাবোরেশন, মানে পূর্ণ রূপ। তাহলে আমি যদি বলি সার্কের অ্যাব্রিভিয়েশন কি, মানে সার্ক তো এটাই, সার্কই তো একটা অ্যাব্রিভিয়েশনের আবার অ্যাব্রিভিয়েশন কি, তাহলে সার্কের পূর্ণরূপ বা ফুল মিনিং কি। তো এভাবেই সার্ক কবে গঠিত হলো, সার্ক প্রতিটা সংস্থার লক্ষ্য উদ্দেশ্য, এইভাবে কিন্তু আমরা একটু ইলাবোরেটলি পড়বে, কারণ একটু বিস্তারিত যদি পড়ো তাহলে কি হবে, একটা বড় জিনিস আলোচনার, একটা বড় জিনিস তুমি যদি অনেক কিছু জানো, যেভাবে প্রশ্নে চাবে সেভাবে তুমি আলোচনা করতে পারবে। কিন্তু তুমি যদি জানো অল্প, ওখানে যদি বড় করে লিখতে হয়, সেটা সুযোগ থাকে না। কাজে তোমার যদি বিভিন্ন তথ্য উপাত্ত যদি তোমার এই সিপিইউতে থাকে, পরীক্ষার সময় যেখানে যেটা ডাটা দরকার তুমি সেখান থেকে সেটা ইনপুট করতে পারবে। তখন দেখবে যে নিজের মতো করে লিখলে দেখবে একটা এই তোমার প্রশ্নটার উত্তর অন্যের চেয়ে একটু আলাদা হয়ে গেছে, তখন তোমরা অবশ্যই তুমি অন্যের চেয়ে ভালো মার্কস ক্যারি করবে। তারপরে দেখি আমরা কূটনীতি কি, ডিপ্লোম্যাসি। কূটনীতিকের কার্যাবলী, একজন কূটনীতিবিদ কী ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে, ওইটা অনেকটা পররাষ্ট্রনীতির মতো। মানে একজন কূটনীতি ডিপ্লোম্যাসি, যে নীতির মধ্য দিয়ে আমরা অন্য দেশের সঙ্গে আমাদের মানে স্বার্থটাকে, আমাদের উদ্দেশ্যকে কিভাবে সুন্দরভাবে অর্জন করা যায়, আমরা সেই চেষ্টা করে থাকি। একজন এখানে দক্ষতাটা, কূটনীতিককে অনেক বেশি দক্ষ হতে হয়, অনেক বেশি প্রশিক্ষিত হতে হয়, অনেক বেশি যোগ্য হতে হয়। তাহলে সে যে যত বেশি যোগ্য, সে তত বেশি অন্য দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বিভিন্ন বিষয়সমূহ মানে নিজ দেশের মধ্যে ইনক্লুড করতে পারবে।
আমাদের সব শেষে উদ্দেশ্য একটাই, যে আমার দেশে যা কিছু আছে এটাকে আমরা আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। কারণ এই যে বললাম যে যত উন্নত বিশ্বই হোক, আমাদের কিন্তু মানে মানে আমি অনেক বেশি অর্জন করে ফেলেছি, আমার আর সামনের দিকে যাওয়ার কোনো দরকার নাই, আমি সব পেয়ে গেছি, এরকম ভাবার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই আন্তর্জাতিক রাজনীতির এই যে মানে সমস্ত বিষয়সমূহ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আমাদেরকে মানে প্রথমত জানতে হবে, ভালো মতো আয়ত্ত করতে হবে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য, এবং পরবর্তীতে এই বিষয়সমূহ যখন তোমরা চাকরির পরীক্ষায় বসবে দেখবে তোমরা আর অন্যান্য ছাত্রদের তুলনায় অনেকখানি এগিয়ে আছো। তো আমি আশা করি তোমরা আজকে আমার ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনবে, এবং এখান থেকে যেটুকু তোমাদের মনে হয় যে কথাগুলি শুনলে আমাদের উপকারে আসবে সেটুকুই শোনো, বাকিটুকু শোনার দরকার নেই। তো আজকে এই পর্যন্তই। তোমরা তোমাদের সিলেবাস আবারও বলছি প্রায় শেষ। তোমরা এই বিষয়গুলিকে আবার সুন্দর করে গুছিয়ে লিখে নাও, যাতে তোমাদের পরীক্ষা যখনই হোক তোমরা সুন্দরভাবে প্রস্তুতিটা শেষ করে রাখতে পারো। তো সবাই ভালো থাকো, যতটুকু সম্ভব সুস্থ থাকার চেষ্টা করো, পরিবারের পাশে থাকার চেষ্টা করো। শুভরাত্রি।